শহরে গ্রামে উৎসবের আমেজ। ভূমিধস বিজয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রথমবার প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। রোববারের মধ্যে সরকার গঠনের আশা। আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা। বিএনপির যে ভিশনগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। বিএনপির বিজয়ে মসজিদে মসজিদে বিশেষ দোয়া। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা। আনন্দ মিছিলের পরিবর্তে প্রার্থনা কর্মসূচিকে সাধুবাদ জানালেন মুসল্লিরা। ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে ফোন করে মোদির শুভেচ্ছা। বাংলাদেশের জন আকাঙ্ক্ষার প্রতি সমর্থন। নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও চীন। এবং নির্বাচিত হয়ে প্রতিহিংসার রাজনীতি বর্জনের আহ্বান আখতার হোসেনের। ইনসাফ প্রতিষ্ঠায় জোর হাসনাতের। একসঙ্গে কাজ করতে চান 11 দলীয় ঐক্যের বিজয়ীরা। আমরা আছি 72 ঘন্টার নির্বাচনের সময়ে। আপনাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। রেকর্ড সংখ্যক আসনে ভূমিধস বিজয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নেতারা বলছেন সবাইকে সঙ্গে নিয়ে দেশ বিনির্মাণ করতে চান তারা। সেই সঙ্গে অঙ্গীকার দেন গণতন্ত্রকে সুসংহত করার। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আর দুর্নীতি দমনে বিএনপি কাজ করবে বলে জানান বিএনপির শীর্ষ নেতারা। দীর্ঘ 2 দশকের অবসান, রাষ্ট্র ক্ষমতার খুব কাছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। এর মাধ্যমে নতুন অভিভাবক পাচ্ছে বাংলাদেশ। শুক্রবার দুপুরে বিজয়ের হাসি নিয়ে গুলশানের বাসা থেকে বের হয়ে নেভি হেডকোয়ার্টার মসজিদে জুম্মার নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নামাজ শেষে গুলশানে তার কার্যালয়ে যান তিনি। এদিন দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে জনগণ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের নেতা জনাব তারেক রহমান ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জনগণের দেয়া প্রত্যাশিত ভোটে দেশের শক্তিশালী গণতন্ত্রের ভিত্তির রচনা শুরু হয়েছে। জানান দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আর দুর্নীতি দমনে কাজ করবে বিএনপি। গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা 3টি জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি: আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা। ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক কেমন হবে এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, শুধু প্রতিবেশীরাই নয়, সব দেশের সঙ্গেই সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, ন্যায্যতা আর সমান অধিকারের ভিত্তিতে। ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়েও কথা বলেন বিএনপির নেতা। We always press for her extradition according to law. This is in between Foreign Ministry of Bangladesh and Foreign Ministry of India. We also ask the government of India to please send her back for facing the trial in our country. একই দিন সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে যান বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ তুললে তার প্রমাণ দেওয়ার দায়িত্ব তাদের উপরেই বর্তায়। কেউ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করলে সেটা প্রমাণের দায়িত্ব তার উপরেই বর্তায়। যদি সত্যি সেরকম কিছু ঘটে থাকে তাহলে ওনারা সেটা প্রমাণ করতে পারলে যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন সেটা তাদের ব্যাপার। এটা আমাদের বিরুদ্ধে তো তারা অভিযোগ করেন নাই। বিএনপি নেতারা বলছেন, জনগণের প্রত্যাশা পূরণে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করাই হবে তাদের প্রধান লক্ষ্য। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ে শহরে গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে উচ্ছ্বসিত বিজয়ী প্রার্থীরাও নির্বাচিত জনপ্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং এর পাশাপাশি মিষ্টি মুখে বরণ করে নেন সমর্থকরা। এদিকে রোববারের মধ্যে সরকার গঠনের বিষয়ে আশাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয় উল্লাসে মাতোয়ারা কর্মী সমর্থক। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
বৃহস্পতিবার রাত থেকেই বেসরকারিভাবে একে একে বিভিন্ন আসনের ফলাফল ঘোষণা করা হয়। পছন্দের প্রার্থীদের সফলতায় আনন্দ উল্লাসে মাতেন বিএনপির কর্মী সমর্থকরা। বিজয় উদযাপনে একে অপরকে মিষ্টি খাওয়ান তারা, ফুলের মালা পরিয়ে এবং নেচে গেয়ে অভিনন্দন জানান প্রিয় নেতাকে। শুক্রবার সকালে নিজ বাসভবনে ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি বিজয়ী প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতের রাজনীতি মানুষ পছন্দ করেনি বলেই বিএনপি 2/3 আসন পেয়েছে। আগামী রোববারের মধ্যে সরকার গঠনের প্রত্যাশার কথা জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়েই গেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। বিএনপির নিরঙ্কুশ এই জয় জনগণের আস্থার প্রতিফলন বলে মনে করেন চট্টগ্রাম 11 আসনের দলটির বিজয়ী প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে নানা প্রতিশ্রুতি দিয়ে বিজয় উদযাপন করেন নেত্রকোনা 1 আসনের জয়ী বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে সাম্য, মানবিক অধিকার, সাংবিধানিক অধিকারগুলো বজায় থাকবে। জনগণ যে আস্থা রেখেছে, এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। অন্য বিষয় হচ্ছে এই নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যতবারই বাংলাদেশে বিগত 55 বছরের ইতিহাসে আমরা দেখেছি রাজনৈতিক সংকট এসেছে, প্রত্যেকবার বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করেছে। ফরিদপুর 4 আসনে বিএনপির জয়ী প্রার্থী শহীদুল ইসলাম বাবুল কুশল বিনিময়ের সময় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণ ভালোবাসা ও ভোট দিয়ে চির ঋণী করে রেখেছেন। আমার সবচাইতে বড় সম্পদ এই এলাকার জনগণ। তাদেরকে সাথে নিয়ে, তাদের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম। নেত্রকোনা 4 আসনের ধানের শীষের বিজয়ী প্রার্থী মোহাম্মদ লুৎফুজ্জামান বাবরের বিজয় উদযাপন করতে তার নিজ বাড়িতে মানুষের ঢল নামে। বলেন, ভূমিধস বিজয়ে দায়বদ্ধতাও বেড়ে গেছে। আমার উপর অনেক বড় দায় চলে আসছে এই ভূমিধস বিজয়ের কারণে। কারণ যত বিজয় তত দায়, কারণ এই জনগণের জন্য, এলাকার উন্নয়নের জন্য তার দায়বদ্ধতা অনেক বেড়ে গেছে। রাজশাহী সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু রাজশাহীর উন্নয়নে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নগরবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান। আগামী দিনে বাংলাদেশের দেশ পরিচালনায় রাজশাহী যেমন অতীতে ব্যাপক ভূমিকা রেখেছিল, ভবিষ্যতেও রাখবে। আমি চাই যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সবাই আমার ভাই, তাদের সবাইকে নিয়ে রাজশাহীকে আমরা গড়ে তুলব। সকাল থেকেই ভোলা 1 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থের বাসায় ফুল হাতে দলে দলে কর্মী সমর্থকরা ভিড় জমান। বিজয়ের জন্য জানান অভিনন্দন। মানুষের বিশ্বাস ও সম্মান বজায় রেখে কাজ করতে চান পার্থ। পটুয়াখালী 3 আসনে জয়ী হয়ে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর কৃতজ্ঞতা প্রকাশ করেন। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা ওভারকাম করতে পেরেছি, জয়লাভ করতে পেরেছি, এটা আল্লাহর বিশেষ রহমত এবং মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। সততার সাথে মানুষের যে বিশ্বাস, এটার প্রতি আমরা রেসপেক্টটা রাখতে পারি এবং সম্মানটা করতে পারি। এটা একটা দায়িত্ব, এটা একটা বড় আমানত। জনতার আস্থা ও ভালোবাসায় বিজয় পেয়ে খুশি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাও। আমার মানুষের কাছে ঋণ অনেক বেড়ে গেছে, আমাকে ঋণটা পরিশোধ করতে হবে। তাদের ভালোবাসার ঋণ, আমার প্রতি তাদের বিশ্বাসের ঋণ, আমার প্রতি তাদের আস্থার ঋণ, এই ঋণটা আমাকে পরিশোধ করতে হবে। এছাড়া রাজশাহী 3 আসনে শফিকুল হক মিলন, ফেনী 2-এ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আবেগে আপ্লুত কণ্ঠে জনগণের কাছে কৃতজ্ঞতা জানান তারা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। 297টি আসনে জনগণ তাদের নেতা নির্বাচিত করেছে। একটি জোটে 212টি আসন বিএনপি নেতৃত্বাধীন জোটে এবং আরেকটি 11 দলীয় ঐক্যের জোটে 77টি আসন। এই যে বিজয়ী প্রার্থী যারা রয়েছেন, তাদেরকে নেতাকর্মী যারা রয়েছে, সমর্থক যারা রয়েছে, তারা শুভেচ্ছা জানাচ্ছেন, তারা আনন্দ উচ্ছ্বাস করছেন, সে খবর আমরা জানবো। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শবনম নিবিড়। আপনার মাধ্যমে আমরা জানতে চাই সমর্থকদের এবং কর্মীদের উচ্ছ্বাসের খবর।
ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু প্রতি ঘন্টায় আমাদের সংবাদ বুলেটিনের মাধ্যমে আমাদের সারা দেশের নানা প্রান্তে যে সহকর্মীরা রয়েছেন তাদের মাধ্যমে তাদের উল্লাস, নেতাকর্মীদের উল্লাস এবং তাদের উচ্ছ্বাসের খবর জানানোর চেষ্টা করছিলাম, এবং এখন আমিও আবারও চেষ্টা করব জানানোর জন্য নির্বাচনে বিজয়ী প্রার্থী ও সমর্থকদের উচ্ছ্বাসের খবর জানাতে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আছেন আমাদের সহকর্মীরা। সরাসরি আমরা শুরুতেই যেতে চাচ্ছি মুরসালিনের কাছে। মুরসালিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে বেসরকারিভাবে যে ফলাফলগুলো এখন পর্যন্ত পাওয়া গেছে তাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে অর্থাৎ 2/3-এরও বেশি আসনে জয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের যে পথ, সেই পথে কিন্তু অনেকখানি এগিয়ে গিয়েছে। ইতিমধ্যেই বিএনপির সিনিয়র নেতাদের পক্ষ থেকে বেশ কিছু বক্তব্যও কিন্তু এসেছে। যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যেই যে নির্বাচনের ফলাফলের যে গেজেট সেটি প্রকাশ করার জন্য। এছাড়াও পরবর্তীতে যে সরকার গঠনের পর বিএনপির পক্ষ থেকে কী ধরনের পররাষ্ট্রনীতি এবং সংসদের শিষ্টাচারের চর্চা কিভাবে হবে সেই বিষয়ে কিন্তু কথা বলেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁ থেকে বিকেলে ঢাকায় পৌঁছে তিনিও কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে এই যে তাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে বিজয়, সেই বিজয়কে কিন্তু তিনি গণতন্ত্র এবং জনগণের যে বিজয় সেই অর্থেই তিনি কিন্তু আখ্যা দিয়েছেন। এবং সর্বোপরি বিএনপির শীর্ষ পর্যায়ের যে সিনিয়র নেতারা যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই এই ভোটারদের প্রতি তাদের যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেটি প্রকাশ করছেন। আজ যে বিষয়টি দেখা গেছে যে দিনের মধ্যভাগে অর্থাৎ শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বাসা থেকে বের হন এবং তারপর তিনি তার এই গুলশানের যে কার্যালয়ে উপস্থিত হন। তারপর থেকেই তার উপস্থিতির খবর জানার পর থেকে কিন্তু নেতাকর্মীরা এই গুলশান নেতার যেই কার্যালয় রয়েছে যে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়, সেই কার্যালয়ের সামনে কিন্তু যত আসলে বেলা গড়িয়েছে বিকেল সন্ধ্যা পেরিয়ে এখন রাত, তবু এই কার্যালয়ের সামনে কিন্তু দলের যে উচ্ছ্বসিত নেতাকর্মী যারা রয়েছেন তারা আসলে এক নজর তাদের চেয়ারম্যানকে তাদের যে শুভেচ্ছা বিজয়ের সেটি জানানোর জন্য কিন্তু এখানে অবস্থান করছেন। এবং যতটুকু সময় গড়িয়েছে ভিড় কিন্তু ধীরে ধীরে বেড়েছে। সার্বিকভাবে এখন পর্যন্ত যে বিষয়টি দেখা গেছে যে গতকাল ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরে আজ দুপুরের আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই বিভিন্ন আসনের যে বেসরকারিভাবে যে ফলাফলগুলো সেগুলো কিন্তু জানানো হয়। তবে চূড়ান্তভাবে সব ঘোষণাটি আসলে বেসরকারিভাবে সার্বিক যেই ঘোষণা সেটি এখন পর্যন্ত না এলেও বলা হচ্ছে যে যে গেজেটটি অর্থাৎ সংসদীয় আসনে যে বিজয়ের যে গেজেট সেটি প্রকাশ করার প্রতি কিন্তু আহ্বান আছে নির্বাচন কমিশনের প্রতি বিএনপির পক্ষ থেকে। আরও বিস্তারিত দেশের অন্যান্য জায়গার খবরও আমরা জানাবো এবং এই মুহূর্তে চট্টগ্রামে আমাদের সহকর্মী কমল দে সেখানকার পরিস্থিতি জানাবেন। চট্টগ্রাম শহর একটু কাছের উপজেলা চট্টগ্রাম পটিয়া এবং চট্টগ্রাম 12 আসন সেখানে নির্বাচিত হয়েছেন এনামূলক এবং নির্বাচিত হওয়ার পর আসলে গত পুরো দিন যাচ্ছে সকাল থেকে লোকের লোক অরণ্য পুরো এলাকা ওনার বাড়ি এলাকা সবার সাথে এলাকার যে জনসাধারণ রয়েছেন তার সাথে শুভেচ্ছা বিনিময় করে হচ্ছেন এবং একই সাথে তার পক্ষে যারা নির্বাচন প্রচারণা চালিয়েছেন তাদের হয়ে তিনি কিন্তু শুভেচ্ছা গ্রহণ করছেন, ফুলের শিখতে হচ্ছেন। এনাম ভাই, আপনাকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে আপনার অনুভূতিটা কি? আসলে আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি এবং আমার নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুভূতিটা আসলে ভাষা প্রকাশ করা খুবই কষ্টকর। আমার পটিয়া ভাষা আমাকে যেভাবে বিশাল ব্যবধানে সর্বস্তরের জনগণ যেভাবে ভোট দিয়ে আমার দানুশেষকে তারেক রহমানের কাছে উপহার দিয়েছে সেটা কিন্তু আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা জানতাম আপনাকে তারেক রহমানের মানুষ হিসেবে চিহ্নিত করা হতো আগে থেকে, আসলে তারেক রহমানের সাথে যে দলীয় চেয়ারম্যান ওনার যোগাযোগটা কেমন, ঘনিষ্ঠতাটা কেমন হলো আপনার? আসলে তারেক রহমান তো পরে আমাদের এই ম্যাডাম মরহুম বেগম খালেদা জি আমাকে ছেলের মতো পছন্দ করতো। উনি আমাকে খুবই ভালোবাসতো এবং পরবর্তীতে তারেক রহমান আমার কর্মকাণ্ড দেখেই উনি আমাকে নিজে থেকে ফোন করেছিল। 18 সালে উনি নিজে আমাকে নমিনেশন দিয়েছিল। কারণ আমি এই পর্যন্ত কোনোদিন তারেক রহমানের কর্মসূচির বাইরে কোনো কর্মসূচি করি নাই। যেহেতু তারেক রহমানের আদর্শকে আমি পছন্দ করি, উনি যেভাবে চলে আমি সেভাবে চলার চেষ্টা করি এবং উনি আমাদেরকে বলেছেন
মানুষের জনগণের পাশে থেকে দলকে সুসংগঠিত করার জন্য গত 17টা বছর আমি আন্দোলন সংগ্রাম নির্যাতনের পরেও আমি দলের হাল ছাড়িনি, যার কারণে পটিয়াবাসী আমাকে বিপুল ভোটে জয়ী করেছে। ওই জন্য আমি পটিয়াবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি পটিয়াবাসীকে ধন্যবাদ। ছোট প্রশ্ন করি, সেটা হলো খাতুনগঞ্জ থেকে সংসদ ভবন কেমন লাগছে আপনি এটা? আসলে ব্যবসায়ী খাতুনগঞ্জ থেকে সংসদ ভবন আসলে খুবই আনন্দের বিষয়। একজন ব্যবসায়ীকে অনেকে পছন্দ করে, ব্যবসায়ী হিসেবে আমার একটা সাপোর্ট থাকে এলাকায়, প্রত্যেকটা জায়গায় সাপোর্ট থাকে এবং আমার ব্যবসায়ী সম্প্রদায় যারা আমাকে সাপোর্ট দিয়ে গেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ এনাম ভাই। আসলে আমি যেটা বলছিলাম, খাতুনগঞ্জ থেকে ব্যবসা শুরু করেছিলেন এনাম ভাই, আজকের এনাম ভাই চট্টগ্রাম 12 পটিয়া আসলে উল্লাস চলছে তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী কমল দে এবং রাজধানীর গুলশান বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। ইমদাদ, আপনি যেমনটি দেখছিলেন যে নির্বাচন পরবর্তী সময়ে যারা প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন এবং বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছেন, বিএনপি কার্যালয়ের সামনে কিন্তু বেশ উৎসুক এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা, এবং চট্টগ্রাম 12 আসনের প্রার্থী যাকে আমরা দেখলাম তিনিও বেশ ধন্যবাদ দিয়েছেন। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। আপনার কাছে যদি কিছু থাকে জানাবেন। জি নিবিড়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা উচ্ছ্বাসের খবর জানছিলাম আপনার মাধ্যমে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় মিছিল করা সেটা করেনি বিএনপি। আমরা দেখেছি বিএনপির বিজয়ে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে। রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে বা জুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপিকে জনসমর্থন দেওয়ার জন্য, দেশবাসীর জন্য মঙ্গল কামনা করা হয়। বিজয় মিছিলের পরিবর্তে প্রার্থনা কর্মসূচিকে সাধুবাদ জানান মুসল্লিরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি। জয়ের পরই বিজয় মিছিলের মতো কর্মসূচি বাদ দিয়ে ঘোষণা করা হয় দোয়া ও মোনাজাতের। এরই অংশ হিসেবে জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। এতে অংশ নেন দলের নেতাকর্মী ও মুসল্লিরা। মোনাজাত শেষে বিএনপির এমন কর্মসূচিকে সাধুবাদ জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বলেন, বিজয় মিছিলের মাধ্যমে প্রতিহিংসার বহিঃপ্রকাশ হয়, এটা থেকে সরে আসা মানে রাজনীতিতে নতুন সূচনা। এই যে আনন্দ মিছিল, এটার মাধ্যমে একটা প্রতিহিংসা প্রতিফলিত হয়। আমরা আজকে নতুন বাংলাদেশে এটাই বুঝতেছি, বাংলাদেশের রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, বাট কোনো প্রতিহিংসা থাকবে না। ক্ষমতা এক জিনিস এবং আপনার সম্মান এক জিনিস। ক্ষমতা পেয়েছেন এবং ওই সম্মান যে উনি পান সেভাবে আমরা তার কাছে আশাবাদী। বাংলাদেশের একটা নতুন রাজনৈতিক কালচার তৈরি করতেছে, যেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। সকলের প্রত্যাশা, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তারেক রহমান তার ঘোষিত পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নেবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে নিরাপদ দেশ উপহার দেবে বিএনপি। দেশে প্রত্যাবর্তনের পরে বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। এই ড্রিমটা ওনার ওই স্বপ্নটা আমরা দেখতে চাই। উনি কি স্বপ্ন আমাদেরকে দেখাবেন? শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শ ধরেই সে দেশ চালাবে। জনগণের কথা বলার স্বাধীনতা, জনগণের ধর্মীয় স্বাধীনতা, জনগণের অর্থনৈতিক স্বাধীনতা সম্পূর্ণভাবে পূর্ণ করবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের জন্য কাজ করবে বিএনপি, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম 2 ও 4 আসনের ফলাফল স্থগিত রাখায় নির্বাচনে 297টি আসনের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে ভোট পড়েছে 59.44%। এর মধ্যে 212টি আসনে নিরঙ্কুশ জয় লাভ করেছে বিএনপি জোট, আর 77 আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে 11 দলীয় ঐক্য। এদিকে গণভোটে 4,80,74,000 ভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সচিবালয়ের পক্ষ থেকে আমি ফলাফল ঘোষণার থেকে অব্যাহতি চাচ্ছি। 297 আসনের ফলাফল ঘোষণা। ইসি সচিব শেষ করতে না করতেই ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে আসেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে। ভোট আয়োজনে নিজেদের সফলতার কথা তুলে ধরেন নির্বাচন কমিশনার। জানান, আগামী দিনের পাথেয় হয়ে থাকবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচন যেন আমাদের ভবিষ্যতে আরো ভালো নির্বাচন করার জন্য পাথেয় হয়ে থাকে, দৃষ্টান্ত হয়ে থাকে। আমাদের গণতান্ত্রিক নবযাত্রায় আজকের সকালটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় কমিশন সচিবের মুখে বিজয়ী দলের নাম ঘোষণা শুনতে অপেক্ষায় থাকেন গণমাধ্যম কর্মী, পর্যবেক্ষক এবং রাজনৈতিক দলের নেতারা। তবে ভোটের ফলাফল একত্রিত করতে না পারায় ভোট শেষ হবার প্রায় 24 ঘন্টা পর নির্বাচনের ফল ঘোষণা করেন সচিব। জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে
59.44। গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। জানান দলগুলোর আসন ভিত্তিক ফলাফল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 209টা আপনার আসন তারা পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টা, এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি। এর আগে রাতেই ইসির ফলাফল কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে, মিলেছে কষ্টের সুফল। ক্রেডিবল একটা ইলেকশন উপহার দেব এবং আমরা বিশ্বাস করি আমরা এটা পেরেছি। প্রার্থীদের বিরুদ্ধে মামলা থাকায় চট্টগ্রাম 2 ও 4 আসনের ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। আর শেরপুর 3 আসনের জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় এই আসনের ভোট স্থগিত করে ইসি। ভোটারদের কাছে কৃতজ্ঞ। নানা চড়াই উতরাই আর দ্বিধাদ্বন্দ্বের পরে অবশেষে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করল বিএনপি। এখন দেখার অপেক্ষা মানুষের প্রত্যাশা পূরণে কতটুকু কাজ করছে দলটি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভূমিধস বিজয়ের পর সরকার গঠনের পথে বিএনপি। আগামী সরকারের কাছে প্রত্যাশা বেড়েছে সাধারণ মানুষের, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং নিত্যপণ্যের দাম সাধ্যের মধ্যে থাকবে বলে আশা প্রকাশ করেছেন তারা। জিয়াউর রহমান মারা গেল, ওনার পরিবার মারা গেল, এখন তারেক জিয়া আছে, ইনশাল্লাহ সে যদি দেশ ভালো চালায় সবাই তার জন্য দোয়া করব, এই দেশ শান্তিপূর্ণভাবে চলবে আমরা আকাঙ্ক্ষা করি। আমাদের কাছে দাবি একটাই, খালি দ্রব্যমূল্য জিনিসের দামটা যদি কমায় দেয় তাহলে আমাদের কাছে মনে করেন আমরা এটুকুই তাদের কাছে আশা করতে আর কিছুই না। সবাই খেটে খাওয়ার যে বন্দোবস্তটা সেইটার জন্য সরকার করতে পারে, সবার যেন চাকরির যে নিশ্চয়তা, রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে তাদের সেই বলয় থেকে, তারা বেরিয়ে আসবে সাধারণ মানুষের মাঝে এবং বেরিয়ে এসে এই সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে দেশটাকে রক্ষা করবে। গড় একটু কমাইতে হইব আর চালের দাম একটু কমাইতে। দুর্নীতি মুক্ততা হোক, ছাদাবাজ বন্ধতা হোক, আমরা গরিব দুঃখীর পাশে যেমন দাঁড়া বিএনপি সরকারের সাথে আমরা এই আবেদন। গত যে সরকার ছিল তাদের থেকেও যেন এনারা যেন সামনের দিকে নতুন প্রজন্মের জন্য আরও যেন উন্নয়ন করে, দেশের জন্য আরও উন্নয়ন হয়, আরও ভালো হয়, আরও আমরা এইগুলো তাদের কাছে দেখতে চাই। জনগণ সবাই আমরা সুখ শান্তি চাই, রাস্তাঘাটে চলাফেরা করব, নিজে ইনকাম করব, সবাই যেন ঘরে যেন সুস্থ শরীরে ফিরে যাইতে চাই, আমরা এটাই চাই। নারীদের যেন ভালো একটা কর্মজীবী থেকে যেগুলো পাওয়া যায় আর কি, এটাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা। নতুন সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা, আমরা যেন প্রবাস থেকে যারা আসি আমরা যেন এয়ারপোর্টে যে হয়রানিটা হয় সেটা যেন না হয়। ব্যাংক ডাকাত, দখলদার এবং দুর্নীতিবাজ দেশের সম্পদ বিভিন্ন দেশে পাচার করেছে, আমরা আশা করব বর্তমান সরকার এগুলি ফিরিয়ে আনবেন। আমরা আবার একটু আমাদের সহকর্মী স্বপ্নম নিবিড়ের কাছে যেতে চাই। নিবিড়, আপনার কাছে কি তথ্য রয়েছে এখন? এই মুহূর্তে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কর্মী সমর্থক, এজেন্ট, ভোটার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফেসিবাদী তৎপরতা। যে ফেসিবাদের ধ্বংসস্তূপের উপর 26-এর নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে যদি আবার একই ধরনের ফেসিবাদী তৎপরতা আমরা দেখি, এটা হবে এই জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং এর সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে যারা এই ধরনের অপকর্মে লিপ্ত হবেন। আমরা চাইলেও যদি তারা ইতিবাচক দ্বারা রাজনীতি না চান তাহলে আমরা জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারবো না। নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন, যেভাবেই পেয়ে থাকুন, এ ব্যাপারে আমাদের যথেষ্ট অবজারভেশন, আপত্তি আছে। দায় মূলত তাদেরকেই নিতে হবে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা হবে যদি তারা সরকার গঠন করেন, এটা তাদের দায়িত্ব। কিন্তু এখন এগুলা কিসের আলামত? এখন এগুলা বন্ধ করতে হবে। এখন বন্ধ করা না হয় আমরা বাধ্য হব যে কোনো সিদ্ধান্ত নিতে, এবং আমরা নিরীহ দেশবাসী যারা ভালোবেসে একটা পরিবর্তনের পক্ষে গণভোটে হা বলেছেন এবং আমাদেরকে ভোট দিয়েছেন,
সহযোগিতা সমর্থন করেছেন, আমরা তাদেরকে বলতে চাই আপনারা যেমন আমাদের সাথে ছিলেন, আগেও আমরা আপনাদের সাথে ছিলাম, আজকে থেকে আরো শক্তভাবে আমরা আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলছিলেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ইমদাদ, তিনি কিন্তু বেশ কিছু অভিযোগের কথা জানাচ্ছিলেন, আমরা এই বিষয়ে আরো দেখার চেষ্টা করব। যদি আপনার কাছে আরো কোনো তথ্য থাকে দর্শকদের জানাবেন। জি নিশ্চয়ই শবনম নিবিড়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচনী ডামাডোল পেছনে ফেলে এখন সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন রাজধানীর গুরুত্বপূর্ণ আসনের বিজয়ীরা। এলাকা ভিত্তিক সমস্যার সমাধান সহ জানাচ্ছেন আধুনিক নগরী গড়ার অঙ্গীকার। আগামীর অগ্রযাত্রায় কাজ করতে চান সবাইকে নিয়ে। কথার লড়াই আর ভোটযুদ্ধ শেষ, এবার মাঠের হিসাব নিকাশ আর আগামীর পরিকল্পনার পালা। আগামী দিনের ছক আঁকতে ব্যস্ত ঢাকার গুরুত্বপূর্ণ আসনের বিজয়ী প্রার্থীরা। সুখে দুঃখে এলাকাবাসীর পাশে থেকে ইশতেহার বাস্তবায়নের আশ্বাস ঢাকার 7 আসনের বিএনপি থেকে নির্বাচিত হামিদুর রহমান হামিদ। শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময়ে তিনি বলেন, মাদক, জলাবদ্ধতা সহ পুরান ঢাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করবেন সবাইকে নিয়ে। আমি আমার দরজা সবসময় খোলা থাকবে এবং যে কোনো সময় জনগণ যেন আমাকে কাছে পায় সেই ব্যবস্থা আমি করব। পুরো নির্বাচন জুড়ে আলোচিত ছিল ঢাকা 8 আসন। শুক্রবার দুপুরে নির্বাচন এবং ভোটের লড়াইয়ে জয় নিয়ে প্রতিক্রিয়া জানান ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। যে ব্যালটগুলো বাতিল করা হয়েছে এটা আসলে ঠিক হয় নাই। আমি এটা বারবার বলতাম যে একটা ইঞ্জিনিয়ারিং করবে ওরা, সেই ইঞ্জিনিয়ারও করে ফেলেছে, এটা একেবারেই করে ফেলেছে, এটা আমরা বুঝতে পারি নাই এবং কোন কায়দা করেছে এটা এখন আমরা বুঝতে পারছি, বাট ইট ইজ ভেরি ডেঞ্জারাস। মোহাম্মদপুরকে মাদক ও সন্ত্রাসীদের এলাকার তকমামুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 13 আসনে বিএনপি জোট থেকে বিজয়ী ববি হাজ্জাজ। অবৈধভাবে ভূমি দখল করে অপরিকল্পিত নগরায়নের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি। কিশোর গ্যাং, মাদক ব্যবসা, এগুলো এদের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি, মোহাম্মদপুরকে এখান থেকে উত্তরণ করতে হবে। মোহাম্মদপুর শিক্ষিত মার্জিত মধ্যবিত্তদের জায়গা, এই সম্মানটা ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। ওয়ার্ড ভিত্তিক সমস্যা চিহ্নিত করে খিলগাঁওয়ের উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন ঢাকার 9 আসনে বিজয়ী হাবিবুর রশিদ। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথাও জানান বিএনপি থেকে নির্বাচিত প্রার্থী। আমরা মতামত নিয়ে সেই প্রস্তাবনাগুলি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবে তাদের কাছে আমরা যখন বলতে পারবো আমরা এলাকায় এই কাজটি করলে এত বেশি মানুষ উপকৃত হবে, সুতরাং তখন এটিকে বাস্তবায়ন করা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে 77টি আসনে জয় পেয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। জেলাগুলোতে চলছে নেতাকর্মীদের বিজয় উল্লাস। বিভিন্ন জায়গায় কুশল বিনিময়ের সঙ্গে চলে মিষ্টি বিতরণ। প্রতিক্রিয়ায় প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছে আক্তার হোসেন। ইনসাফ প্রতিষ্ঠায় জোর দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আর নিজ এলাকার সহিংসতা বন্ধে সরাসরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাওয়ার কথা জানিয়েছে নোয়াখালী 6 আসনের বিজয়ী হান্নান মাসুদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের বাড়িতে বিজয় উল্লাস। নেতাকর্মীরা ফুল দিয়ে জানান শুভেচ্ছা। রংপুর 2 আসনে জামায়াতের বিজয়ী প্রার্থী এটিএম আজহারুল ইসলামের বাড়িতে ভিড় করেন নেতাকর্মীরা। কুশল বিনিময়ের সঙ্গে চলে মিষ্টি বিতরণ। আমি বর্তমান যে আমার বিজয় বা জামাত ইসলামের যে অবস্থা, তাতে এখানে জনগণের যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, এটা আমার ভুলবার কিছু নয়। এদিকে রংপুর 4 আসনে জয়ী 11 দলীয় ঐক্যের প্রার্থী আখতার হোসেন শুক্রবার বিকেলে শুভেচ্ছা বিনিময় করেন ভক্ত সমর্থকদের সঙ্গে। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিহিংসার রাজনীতি বর্জনের আহ্বান জানান তিনি। কোনো দলবদ্ধ নাই, কারো উপরে হয়রানি হইতে দেব না। আমার দলের কোনো লোক কারো উপর হয়রানি করলে যতক্ষণ পর্যন্ত এইটা বিহত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত ওই লোকটা আমার দলের লোক থাকবে না। এলাকার উন্নয়নের পাশাপাশি ন্যায় প্রতিষ্ঠায় জোর দেন কুমিল্লা 4 আসনে নির্বাচিত এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আমার শত্রুর সাথেও যেন বেআইনসাফি না হয়, ওই ধরনের সিস্টেম আমি যেন বাংলাদেশে তৈরি হয়, সেটি নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমাদের উন্নয়ন কার্যক্রম এটা অব্যাহত থাকবে। এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন পিরোজপুর 1 আসনের বিজয়ী প্রার্থী মাসুদ সাইদি। শুক্রবার দুপুরে শহরের সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সর্বপ্রথম যে কাজটি করতে চাচ্ছি, আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ, আমাদের সড়ক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। আমরা এই সড়ক ব্যবস্থাকে আগে ঢেলে সাজাতে চাই।
এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর নোয়াখালী ৬ আসনে একাধিক সহিংসতায় ১৩ জন আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের সঙ্গে দেখা করতে যান আব্দুল হান্নান মাসুদ। বলেন, সহিংসতা বন্ধে পুলিশ নয়, সরাসরি তারেক রহমানের কাছে যাবেন তিনি। উনি যেহেতু সরকার প্রধান হতে যাচ্ছে, আমি ঢাকায় গিয়ে ওনাকে জানাবো যে আপনার হাতিয়াতে এই পরিমাণ তাণ্ডব চালাচ্ছে, এটা বন্ধ করবেন কিনা এবং এই ব্যাপারে আপনি কি অ্যাকশন নিচ্ছেন। আমি ওনার মাধ্যমে এটার ব্যবস্থা নিব, আমি কোনো আইনের কাছে যাবো না এই ব্যাপারটা নিয়ে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন গাইবান্ধা ৪ আসনের মোহাম্মদ শামীম কায়সার। অঞ্চলে ভারী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সহ এলাকার উন্নয়নকে প্রাধান্য দেন তিনি। আমার নিজেরই কমিটমেন্ট থাকবে ইনশাআল্লাহ গোবিন্দগঞ্জে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং পাশাপাশি কর্মসংস্থান, মানে শিল্প একটা বিপ্লব, এটার একটা বিপ্লব আমাদের চেষ্টা আছে। দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফলের গণবিজ্ঞপ্তি সাতক্ষীরা ১, ২, ৩ ও ৪ আসনের জামায়াত প্রার্থীদের হাতে তুলে দেন। পাশাপাশি নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় বেসরকারি ফলাফলপত্র। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। আত্মপ্রকাশের ১ বছরের মাথায় সংসদ নির্বাচনে ৬টি আসনে বাজিমাত গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা তরুণদের রাজনৈতিক দল এনসিপির। ১১ দলীয় জোটের সাংগঠনিক শক্তি ও তরুণদের মাঝে জনপ্রিয়তা এনসিপিকে এনে দিয়েছে জাতীয় সংসদে অংশগ্রহণমূলক অবস্থান। হাড্ডাহাড্ডির লড়াই ও নানা প্রতিকূলতা চাপিয়ে জয়ী হয়ে সংসদে যাচ্ছেন এনসিপির ৬ নেতা। নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয় নিয়ে গত বছরের ২৮শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যার নেতৃত্বে ছিল জুলাই অভ্যুত্থানের অগ্রণী তরুণেরা। নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় রাজনীতিতে আসা এই দলটি হরহামেশাই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুরুতে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও নানামুখী সমালোচনা উপেক্ষা করে পরবর্তীতে জোটবদ্ধ হয় জামায়াতে ইসলামের সঙ্গে। ১১ দলীয় জোটের পক্ষ থেকে ৩২টি আসনে প্রার্থী দেয় এনসিপি। জোটের সাংগঠনিক শক্তি ও তরুণদের মধ্যে জনপ্রিয়তা এনসিপিকে এনে দিয়েছে জাতীয় সংসদে ৬টি আসন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শক্ত প্রতিপক্ষকে হারিয়ে নিজ এলাকা ঢাকা ১১ আসনে বিজয়ী হয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের রংপুর ৪ আসনের ভোটাররা বেছে নিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে। কুমিল্লা ৪ আসনে দাপুটে জয় পেয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে এবার নোয়াখালী ৬ আসন থেকে সংসদে যাচ্ছেন দলের জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। শক্ত প্রতিপক্ষকে হারিয়ে কুড়িগ্রাম ২ আসনে জয়ী হয়ে চমক দেখিয়েছেন আতিক মুজাহিদ। এছাড়াও নারায়ণগঞ্জ ৪ সংসদীয় আসনের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন আব্দুল্লাহ আল আমিন। আত্মপ্রকাশের ১ বছরের মাথায় নির্বাচনে অংশগ্রহণ করে ৬টি আসনে জয় দেশের রাজনীতিতে দলের অবস্থান দৃঢ় করবে বলে মনে করেন দলটির সমর্থকরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতেই সাধারণ মানুষ বিএনপিতে আস্থা রেখেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর রাজনৈতিক মানসিকতায় বড় পরিবর্তন ও সামাজিক কার্যক্রম জামাতের প্রতি মানুষের ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করেন তারা। বিশ্লেষকরা বলছেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলিত হয়েছে এবারের ঐতিহাসিক নির্বাচনে। কাজল আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট উৎসবে মাতেন গোটা দেশের মানুষ। প্রচার, গণসংযোগ, নির্বাচনে দুপক্ষের কথার লড়াই, সাময়িক উত্তেজনা, বিচ্ছিন্ন কিছু সংঘাত হলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। অংশীজনরা বলছেন, দেশের ইতিহাসে অন্যতম গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ নির্বাচনে ২৯৯টির মধ্যে ২/৩ বেশি আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা। স্বাধীনতা পরবর্তী একাধিকবার সরকারে এসে দেশ পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে দলটির। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতেই সাধারণ মানুষ বিএনপিতে আস্থা রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা। এটা ইতিহাসের একটা অন্যতম সেরা নির্বাচন হিসাবেই এটি আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। বিএনপির কিছু সময়োচিত সিদ্ধান্ত, তারেক জিয়ার সময়োচিত ফিরে আসা, খালেদা জিয়ার মারা যাওয়ার ফলে মানুষের যে বিএনপির প্রতি যে সিম্প্যাথিটা, খালেদা জিয়ার প্রতি ভালোবাসাটা, সেটা এই দিকে যে ট্রান করেছে বলে আমার মনে হয় অনেকটাই।
নির্বাচনে সকল রেকর্ড ভেঙেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনে দলটির প্রত্যাশা অনুযায়ী গণমানুষের ম্যান্ডেটের প্রতিফলন ঘটেনি, কিন্তু আসন সংখ্যা হিসেবে প্রথমবারের মতো সংসদে বিরোধী দলে জায়গা করে নিবে জামায়াত জোট। রাজনৈতিক মানসিকতায় বড় পরিবর্তন ও সামাজিক কার্যক্রমে দলটির ইতিবাচক সাড়া ফেলেছে বলছেন অংশীজনরা। ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস প্লাস নিজেদেরকে খুব বেশি রক্ষণশীল গোড়া হিসেবে পরিচিত না করে তুলনামূলকভাবে একটা মডারেট, একটা লিবারেল তাদের মধ্যে কাজ করেছে আর কি। যে প্রশ্নটা অনেকেই করে যে জামাত তো একদম সরকার গঠনের স্বপ্ন দেখছিল আর কি, তো এটা তো মানে আমার মনে হয় যে সেটা অনেক বেশি একটা অবাস্তব স্বপ্ন ছিল বলে আমার মনে হয়। স্বাধীনতা পরবর্তী চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচন পরবর্তী উৎসবের আমেজ বিরাজ করছে দেশ জুড়ে। আগামীতে প্রতিহিংসা, বৈরিতা এবং সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে উদারতার সাথে দূরদর্শী এবং সমৃদ্ধ এক জাতি গঠনে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিয়ে কাজ করবে নতুন সরকার, এমন প্রত্যাশায় বাংলাদেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় বেসরকারি ফলাফলে প্রায় সব আসনে জয় পেয়েছেন তিনি। জানান, এই বিজয় গুম হওয়া স্বামীর প্রতি মানুষের ভালোবাসা। বিস্তারিত আমিনুল ইসলামের রিপোর্টে ছবি তুলেছেন দিগেন সিংহ। গুম হওয়া স্বামীর খোঁজ মেলেনি এখনো। নিখোঁজ ব্যক্তিগত গাড়ি চালকও। তারা বেঁচে আছেন কিনা তা আজও জানেন না পরিবারের কেউ। এ অবস্থার মধ্যেও ভোটে অংশ নিয়ে জয় পেয়েছেন গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। সিলেট 2 আসনে তার বিজয় সৃষ্টি করেছে ইতিহাস। 128টি ভোট কেন্দ্রের মধ্যে জয় পেয়েছেন 127টিতেই। সময় টেলিভিশনের সঙ্গে আলাপচারিতায় বিজয়ের এই মহেন্দ্রক্ষণ উৎসর্গ করেন নিখোঁজ স্বামী ইলিয়াস আলীর প্রতি। তো আমার বিজয়টা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে একজন নামের উপর, একটা নামের উপর, সেটা হচ্ছে ইলিয়াস আলী। উৎসর্গ যদি করতে হয় সেটা প্রথমত ইলিয়াস আলী, তারপরে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের উদ্দেশ্যে। ইলিয়াস আলী নিখোঁজের পর জীবন খুব একটা সহজ ছিল না এই পরিবারের। দায়িত্ব নিয়েছেন নিখোঁজ ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলীর পরিবারের ভরণ পোষণেরও। 2-3 বছর হলো তারা ওয়াইফ আর বাচ্চা লন্ডন চলে গেছে। তার আগে পর্যন্ত ড্রাইভারের যে বেতন হিসাবে যেটা 12 বছর কিন্তু দিয়েছি তাদের ফ্যামিলিকে। সিলেটের বঞ্চিত মানুষের উন্নয়ন সহ গুম হওয়া ব্যক্তিদের পরিবারের জন্য কাজ করতে চান তাহসিনা রুশদীর লুনা। গুম পরিবারের জন্য বিশেষত তাদের যে বিচারের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটাকে আরো স্বচ্ছ এবং কিভাবে এগিয়ে নিয়ে যায়, তাদের পুনর্বাসন হোক বা যে বিষয়গুলো, সেই জায়গা থেকে অবশ্যই আমরা কাজ করবো ইনশাল্লাহ। 2012 সালের 17 এপ্রিল রাতে ঢাকার বনানী এলাকা থেকে গাড়ি চালক সহ নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময় পরিচিত নেতাদের পাশাপাশি কয়েকটি সংসদীয় আসনের কিছু প্রার্থীও ছিলেন ব্যাপক আলোচনায়। এসব প্রার্থীদের বেশিরভাগই শেষ পর্যন্ত সুবিধা করতে পারেননি। আলোচনায় তুঙ্গে থেকেও হেরেছেন অনেকেই। নির্বাচনে প্রচারের আগে পরে মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মাঠ পর্যায়ের সমাবেশ সবখানেই আলোচনার কেন্দ্রে ছিলেন বেশ কয়েকজন প্রার্থী। কারো বক্তব্য ভাইরাল হয়েছে, কারো কর্মকাণ্ড ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। প্রাথমিক ফল বিশ্লেষণ বলছে আলোচনায় তুঙ্গে থেকেও হেরেছেন অনেকেই। এবারের নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 8 আসন থেকে এনসিপির মুখ্য সমন্বয়ক পাটোয়ারি নির্বাচনে অংশ নেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য এবং নানা কর্মকাণ্ড করে ছিলেন আলোচনায়। শেষ পর্যন্ত হেরে যান মির্জা আব্বাসের কাছে। এবারের নির্বাচনে ঢাকা 9 আসনে স্বতন্ত্র নির্বাচন করে হেরেছেন পেশায় চিকিৎসক তাসনিম জারা। তিনি জুলাই গণ অভ্যুত্থানের পর যোগ দেন এনসিপিতে। ঢাকা 9 আসন থেকে দলটির মনোনয়নও পান। তবে এনসিপির জামায়াত জোটে যাওয়ার সিদ্ধান্তের পর দল থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র নির্বাচন করেন।
অনেকদিন ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনায় আলোচনায় আসা খেলাফত মজলিস নেতা মামুনুল হক ঢাকা ১৩ আসনে হেরে গেছেন বিএনপির দলীয় প্রার্থী ববি হাজ্জাজের কাছে। বরিশাল ৫ আসনের প্রার্থী মনীষা চক্রবর্তীও এই নির্বাচনে ছিলেন আলোচিত। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ব্যালটে সুবিধা করতে পারেননি তিনিও। খুলনা ৫ আসনে হেরে গেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের চেয়ে ২,৭০২ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবি। জামাতে ইসলামীর প্রার্থী কিন্তু সনাতন ধর্মের অনুসারী। এই পরিচয়ে এবারের নির্বাচন আলোচিত করেছে খুলনা ১ আসনের কৃষ্ণ নন্দীকে। জামাতের হিন্দু শাখার সাবেক এই সভাপতি ভোটের মাঠে নানা বক্তব্যে ছিলেন আলোচনায়, তবে ব্যালটে সুবিধা করে উঠতে পারেননি। খুলনার ৬টি আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছেন তিনি। নিজের বাড়তি ভোট থাকার পরও পোস্টাল ভোটের নাম করে অনিয়মের মাধ্যমে হারানো হয়েছে বলে অভিযোগ ঢাকা ১১ আসনের বিএনপির প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুমের। ইউনূস সাহেব ১৫ দিন আগে কিভাবে বলে জুলাই যুদ্ধরাও এমপি হবে, মন্ত্রী হবে, সেটাই সে করেছে। নির্বাচনের নামে নাটক, মানুষের অধিকারে হরণের নিয়ে নাটক, এগুলি বন্ধ করতে হবে ইনশাল্লাহ। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের প্রার্থী সার্জিস আলমও পঞ্চগড় ১ আসনে পরাজিত হয়েছেন। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের জন আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। বিপুল জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএনপি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও চীন। ২৪-এর গণ অভ্যুত্থান ও ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই আন্তর্জাতিক বিশ্বের নজর ছিল বাংলাদেশের ওপর। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের উপর জোর দিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১৮ মাসের মাথায় উৎসব মুখর আয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ বিজয় লাভ করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এই ফলাফল। ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান মোদী। দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। একই দিন বিকেলে তারেক রহমানের সঙ্গে ফোন কলেও আলাপ করেন মোদী। তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত বলেও জানান। এ সময় দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মোদী। এমনকি এই বিপুল জয়ের জন্য তারেক রহমানকে ভাই সম্বোধন করে তার দলসহ অন্যান্য দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে এই কামনাও করেন তিনি। বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইসলামাবাদ বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে বলে জানান এই দুই নেতা। দুদেশের বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ঐতিহাসিক বিজয়ে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেয়া পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ওই ফেসবুক পোস্টে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিজেদের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নতুন সরকারের সঙ্গে কাজ করতে ওয়াশিংটন আগ্রহী বলেও উল্লেখ করে ঢাকার মার্কিন দূতাবাস। সফলভাবে অনুষ্ঠিত নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীনও। বিজয় লাভ করায় বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার আগ্রহ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ঢাকার চীনা দূতাবাস। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক বিজয়ে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নাদিম মারজান, সময় সংবাদ। নির্বাচনে বিজয়ের পর তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানানোকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি।
গুলশানে গণমাধ্যমের সঙ্গে আলাপে কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোনো নির্দিষ্ট দেশ নয়, বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি। অভিনন্দন জানিয়েছেন, কাজ করতে চাই বাংলাদেশের সাথে, বাংলাদেশের যে সম্পর্ক ইমপ্রুভ করতে চাই। আমরা কোনো কান্ট্রি সেন্ট্রিক, কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের স্বার্থে, এবং কোনো কান্ট্রি সেন্ট্রিক, কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। আমাদের সাথে যুগপথে যারা আন্দোলনে ছিল তাদেরকে সাথে রেখে আমাদের 31 দফা বাস্তবায়ন এবং জাতীয় সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা কারা জয়ী হয়েছেন সে খবর আমরা জেনেছি, আমাদের সহকর্মীরা জানিয়েছেন। আমরা এবার আমাদের সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুবর কাছে যেতে চাই। তার কাছে আসলে আমরা জানতে চাই আসলে হেভিওয়েট প্রার্থী যারা রয়েছে অথবা যারা হেরেছে হেভিওয়েট প্রার্থী, আবার যারা জিতেছে তারা আসলে কেমন ভোটের ব্যবধানে জিতেছে এবং কেমন ভোটের ব্যবধানে হেরেছে। ইমদাদ যেটি বলছিলেন, আসলে 299টি আসনে নির্বাচন হলেও কিন্তু বেশ কিছু প্রার্থী যারা ছিলেন তাদের দিকে কিন্তু আসলে সবার নজর ছিল। সেই প্রার্থীদের মধ্যে বেশ কিছু প্রার্থী নিয়ে আমি এই প্রজেক্টে আলোচনা করতে চাই। শুরুতেই যেতে চাই ঢাকা 17 আসনে, যে আসনটিতে প্রার্থিতা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষে তিনি দেশে ফিরে আসেন এবং ঢাকা 17 এবং বগুড়া 6 আসনটি থেকে তিনি আসলে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তিনি আসলে এই আসনে জামাতের হেভিওয়েট প্রার্থী খালিকুজ্জামানকে হারিয়ে তিনি কিন্তু আসলে জয়ের মালা পরে নেন এবং তিনি এই আসনটি থেকে ভোট পেয়েছেন 72,699টি, যেখানে জামাতের যিনি প্রার্থী খালিদুজ্জামান ডাক্তার তিনি কিন্তু আসলে পেয়েছেন 68,300টি ভোট। তো এই আসনে কিন্তু দেখা যাচ্ছে যে বগুড়া 6 আসনটিতেও কিন্তু আসলে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা যেতে চাই ঢাকা 15 আসনে, যেখানে আসলে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুর এবং কাফরুল এলাকা নিয়ে এই ঢাকা 15 আসন, যে আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জামাতের আমির, তিনি এর আগেও কিন্তু আসলে নির্বাচন করেছেন, তবে এবারে প্রথম তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করেন এবং এই নির্বাচন করে কিন্তু আসলে তিনি জয়লাভ করেছেন এবং তিনি হারিয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খানকে। জামাতের আমির পেয়েছেন 82,645টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম তিনি পেয়েছেন 61,920টি ভোট। আমরা আরেকটি আসনে যেতে চাই, একটু বিজয়ী প্রার্থীর পাশাপাশি আরেকটি আসন নিয়ে কথা বলতে চাই। আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি এর আগে চট্টগ্রাম 8 আসন থেকে নির্বাচন করে বিজয়ী হলে এবার তিনি চট্টগ্রাম 11 আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু এবার তিনি আসলে জয়ের মালা তিনি পড়ে নেন। তিনি বিএনপি সরকার আমলে কিন্তু বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং তিনি কিন্তু আসলে কূটনৈতিক এবং রাজনৈতিক পাড়ায় তিনি কিন্তু আসলে ব্যাপক জনপ্রিয় এবং গ্রহণযোগ্য একজন ব্যক্তি। তিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার। তিনি ভোট পেয়েছেন 1,15,021টি, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী তিনি পেয়েছেন 73,752টি ভোট। এরপর আমরা যেতে চাই এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে আলোচিত যে আসনটি, রমনা মতিঝিল নিয়ে গঠিত এই ঢাকা 8 আসনটি, যেটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, সেখানে কিন্তু বিজয় শেষমেশ নানা নাটকীয়তার পর, এবং এই 8 আসনটি নিয়ে নাটকীয়তা কিন্তু এখনও চলছে বলতে গেলে, তবে জয়ের মালা কিন্তু দিন শেষে পড়েছেন মির্জা আব্বাস। তিনি কিন্তু আসলে ভোটারদের রায় কিন্তু আসলে তিনি জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 59,366টি ভোট, যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির কেন্দ্রীয় নেতা তিনি কিন্তু আসলে পেয়েছেন 54,127টি ভোট। আমরা একটু হাতিয়ায় যেতে চাই। হাতিয়া এই আসনটি কিন্তু আসলে সবচেয়ে আলোচিত করে রেখেছে এই নোয়াখালী হাতিয়ার সন্তান হান্নান মাসুদ, তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা, তিনি আসলে এই আসনটি থেকে বিজয়ী হয়েছেন, তিনি পেয়েছেন। এবং একটু জানাতে চাই, এই বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হয়েছেন বলতে গেলে এই হান্নান মাসুদ। তিনি মাত্র 26 বছর 1 মাস বয়স নিয়ে জাতীয় সংসদে পা রাখছেন। তিনি আসলে বিএনপির একজন প্রার্থীকে হারিয়ে তিনি কিন্তু আসলে জয়ের মালা পড়েছেন। আমরা এনসিপির আরেকজনকে নিয়ে কথা বলতে চাই, আক্তার হোসেন ডাকসুর সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এনসিপির সদস্য সচিব হিসেবে। আক্তার হোসেন কিন্তু আসলে রংপুর 4 আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি বিএনপির এমদাদুল হক ভরসাকে হারিয়ে তিনি কিন্তু আসলে জয়ের মালা পড়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বিতার সাথে তার কিন্তু ভোটের ব্যবধানও ব্যাপক ছিল। তিনি কিন্তু আসলে এই আসনে ভোট পেয়েছেন 1,47,947টি ভোট। আমরা যে কথা বলছিলাম আসলে এনসিপির বেশ কিছু হেভিওয়েট প্রার্থী নিয়ে কথা বলছিলাম, তাদের কাছ থেকে আসলে আমরা যেটা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আসলে
আন্দোলনের সম্মুখ সারিতে ছিল তাদের কিন্তু ফলাফল তুলনামূলক ভালো হয়েছে এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ তরুণ প্রজন্মের কাছে ব্যাপক আলোচিত এবং গ্রহণযোগ্য একজন ব্যক্তি আন্দালিব রহমান পার্থ। তিনি ভোলা 1 আসনটি থেকে প্রতিনিধিত্ব করেছেন। তিনি এর আগেও কিন্তু জাতীয় সংসদে গিয়েছেন। এবার তিনি ভোলা 1 আসনটি থেকে নির্বাচন করেছেন। তিনি বিজেপির পক্ষ থেকে লড়েছেন এবং তিনি কিন্তু এবার ভোট পেয়েছেন 1,04,462টি ভোট, যেখানে আসলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী নজরুল ইসলাম তিনি পেয়েছেন 73,773টি ভোট। আন্দালিব রহমান পার্থের পর আমরা একটু কথা বলতে চাই এইবারের জাতীয় নির্বাচনে আসলে অন্যতম একটি আলোচনার জন্ম যে বিষয়টি নিয়ে হয়েছে, বিশেষ করে জামাতের স্বয়ং সেক্রেটারি জেনারেল ছিটকে পড়েছেন ভোটের ট্রেন থেকে। তিনি আসলে খুলনা 5 আসনটি থেকে আসলে এর আগে কিন্তু নির্বাচন তিনি করেছেন, তখন তিনি জিতলেও এবার তিনি আর জয়ের মালা পড়তে পারেননি। এবার তিনি বিএনপির মোহাম্মদ আলী আসগারের কাছে হেরে তিনি কিন্তু আসলে এই নির্বাচনের ট্রেন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তিনি ছিটকে পড়েন। তিনি ভোট পেয়েছেন 1,46,246টি ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী আলী আসগার তিনি পেয়েছেন 1,48,000-এর বেশি ভোট। আমরা এবার আরেকটু যেতে চাই, এবারের জয়ী প্রার্থীদের পাশাপাশি যারা পরাজিতদের মধ্যে অন্যতম একজন আলোচিত প্রার্থী ছিল সার্জিস আলম। পঞ্চগড় 1 আসনটি থেকে লড়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি কিন্তু সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, এনসিপির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি কিন্তু আসলে এই আসনটি থেকে আসলে তিনি ছিটকে পড়েন। বিশেষ করে বিএনপির যিনি প্রার্থী রয়েছে নওশাদ জমির, তার কাছে তিনি আসলে ব্যাপক ব্যবধানে, খুব বেশি ব্যবধানে না হলেও তিনি আসলে হেরেছেন। যেখানে বিএনপির প্রার্থী পেয়েছে 1,76,000-এর বেশি ভোট, সেখানে সার্জিস পেয়েছেন 1,68,000-এর বেশি ভোট। এবং সার্জিস এই হারার পরে কিন্তু আমরা দেখেছি সে কিন্তু আসলে বিএনপির প্রার্থীর কাছে গিয়ে তাকে স্বাগত জানিয়েছে এবং তাকে অভিনন্দন জানিয়েছে। যেতে চাই ঢাকা 13 আসনে, এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ববি হাজ্জাজ এবং মামুনুল হক এবং এই আসনটি নিয়েও কিন্তু ব্যাপক নাটকীয়তা চলেছে। কালকে সারা রাত ব্যাপী কিন্তু এই আসনটি নিয়ে নানা ধরনের নাটকীয়তা চলেছে। শেষমেশ আমরা সিএসসিতে মামুনুল হকের উপস্থিতি দেখেছি। এই আসনটি থেকে কিন্তু সবশেষ জনতার রায় কিন্তু আসলে ছিটকে পড়েছে মামুনুল হক। তিনি আসলে পেয়েছেন 83,851টি ভোট, যেখানে ববি হাজ্জাজ পেয়েছে 86,694টি ভোট। একটু যেতে চাই বরিশালে। এবারে নির্বাচনে আসলে জামাত, বিএনপি কিংবা এনসিপির বাইরে যে মানুষটি আসলে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আলোচিত করে রেখেছিল, ডাক্তার মনীষা চক্রবর্তী, তিনি কিন্তু আসলে একজন হেভিওয়েট প্রার্থী হয়েও তিনি গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ছিল। তার বিষয়ে ব্যাপক জনগণের মধ্যে তার বিষয়ে একটি পজিটিভ রায় থাকলেও কিন্তু আসলে জনতার ভোটের রায় তিনি আসলে ছিটকে পড়েন। তিনি পেয়েছেন 93,226টি ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সরওয়ার তিনি পেয়েছেন 1,33,000-এর বেশি ভোট। কিন্তু যেমনটা আসলে দেখাচ্ছিলাম, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে কোনো কিছুই যেন আসলে প্রেডিক্ট করা যায়নি, কোনো কিছুই যেন আগের থেকে পূর্ব নির্ধারণ করা যায়নি। অনেক হ্যাভিওয়েট প্রার্থী কিন্তু আসলে এই সংসদের যাত্রার মাঝপথ থেকে যেন ছিটকে পড়লেন। একটি জিনিস যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে ভোটের ব্যবধানটা খুব বেশি নয়, এটা একটা ইতিবাচক দিক। কারণ একটি আসনে যদি 1 লাখ মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আপনার যে পরাজিত হয়েছে তাকেও হয়তো 95,000 মানুষ সমর্থন দিয়েছে। একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর্যায়ে নির্বাচনটি হয়েছে, অনেক জায়গায় আছে। এবং এই যে বিশাল সংখ্যক মানুষ যারা ভোট দিয়েছে তাদের প্রার্থী নির্বাচিত হয়নি, এবং বিশাল সংখ্যক মানুষ যারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে তারা নির্বাচিত হয়েছে, সবাই মিলে একসঙ্গে যদি একটা কাজ করা যায় তাহলে হয়তো একটা ভালো আগামীর ভবিষ্যৎ, নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। জি, মাহাদি ইসলাম ধ্রুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শবনম নিবিড় আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আছি 72 ঘন্টার নির্বাচনী সময় টেলিভিশনের বিশেষ বুলেটিন। আমরা এ পর্যন্ত আপনাদেরকে জানাচ্ছিলাম প্রার্থীদের উচ্ছ্বাসের কথা। সঙ্গে থাকুন সময়ের।